হ্যালো স্টুডেন্টস, বায়োজন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো আগের ভিডিওতে আমরা তোমাদের নিটের যে সিলেবাসটি রয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের যেটা এনসিইআরটির ক্লাস 11-এর একদম যে প্রথম যে চ্যাপ্টারটা দ্য লিভিং ওয়ার্ল্ড সেটা আমরা শুরু করেছিলাম এবং সেখানে আমরা হোয়াট ইজ লিভিং এবং লিভিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলে পড়া শুরু করেছিলাম। তো এর আগের ভিডিওতে আমি গ্রোথ সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমরা লিভিং অর্গানিজমের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সেটা হচ্ছে রিপ্রোডাকশন বা প্রজনন, সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। তো চলো শুরু করছি। দেখো আমরা আজকে কি পড়বো, রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন বা বাংলাতে তোমরা এটাকে কি বলো, জনন। রিপ্রোডাকশন বা জনন। আচ্ছা, তোমরা এটা নিশ্চয়ই জানো যে লিভিং অর্গানিজম মানেই সে রিপ্রোডাকশনে সক্ষম বা সে জননে সক্ষম, কিন্তু নন লিভিং অর্গানিজমের ক্ষেত্রে আমরা এই রিপ্রোডাকশন ক্যারেক্টারটি দেখতে পাই না। তাহলে আমরা বলতে পারি এটা একটা লিভিং অর্গানিজমের ক্যারেক্টার। ঠিক আছে, এবারে দেখো রিপ্রোডাকশন কিন্তু মেনলি দু রকম হয়। একটা হচ্ছে তোমার কি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা বাংলাতেই তোমরা যেটাকে পড়েছো যৌন জনন, আর একটা হচ্ছে তোমার আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা বাংলাতে যেটাকে তোমরা বলো অযৌন জনন। এবারে তোমার মনে প্রশ্ন হতে পারে তাহলে এই যৌন জনন আর অযৌন জননের মধ্যে পার্থক্য কি। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যৌন জননের ক্ষেত্রে বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সবসময় দুটো প্যারেন্ট ইনভলভ থাকবে, মানে একজন বাবা একজন মা, দুজন প্যারেন্টের ইনভলভমেন্ট লাগে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সিঙ্গেল প্যারেন্টের ইনভলভমেন্ট লাগে। এটাই হচ্ছে এই দুটোর ক্ষেত্রে মেন পার্থক্য তুমি বলতে পারো। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি না, টু প্যারেন্টস এখানে ইনভলভড থাকবে। আর এখানে তোমার আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সিঙ্গেল প্যারেন্টই ইনভলভ, মানে সিঙ্গেল প্যারেন্ট থেকেই তোমার অপত্য জীবটি সৃষ্টি হতে পারে, কিন্তু এখানে অপত্য জীব বা সন্তান সৃষ্টির জন্য দুজন প্যারেন্টের ইনভলভমেন্ট লাগবে। এখানে আমরা লিখতে পারি কি ওয়ান প্যারেন্ট ইনভলভড। তাহলে বোঝা গেল এটা হচ্ছে মেন পার্থক্য। আচ্ছা, এবারে আমরা আজকে কয়েকটি বিভিন্ন টাইপের বলতে পারো আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো। দেখো এই যে বিভিন্ন টাইপের আসেক্সুয়াল রিপ্রোডাকশন গুলো এখানে রয়েছে, এগুলো তোমরা পরবর্তীকালে মানে পরবর্তী চ্যাপ্টারে আরো বিস্তারিতভাবে পড়বে। আমি এখানে অল্প অল্প করে তোমাদের এই জিনিসগুলো মানেটা কি সেটা বলে দিচ্ছি। দেখো আসেক্সুয়াল, বিভিন্ন রকমের আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আমরা প্রথমে জানলাম আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি, সেখানে একমাত্র একটা সিঙ্গেল প্যারেন্ট ইনভলভ থাকবে। এবার দেখো কি কি হতে পারে, মানে প্রথম ধরনের হতে পারে দেখো আসেক্সুয়াল স্পোর্স বা রেণু, মানে আসেক্সুয়াল স্পোর্স বা রেণুর মাধ্যমে রিপ্রোডাকশন। সেটার একটা এক্সাম্পল হিসাবে তুমি মাথায় রাখতে পারো কি, এটা দেখা যায় ফাঙ্গাসের ক্ষেত্রে। এক্সাম্পল হিসাবে তুমি বলতে পারো এটা দেখা যাচ্ছে হচ্ছে ফাঙ্গাসের ক্ষেত্রে। ফাঙ্গাসে বিভিন্ন ধরনের রেণু তৈরি হয়, মানে সেক্সুয়াল তোমার কিছু স্পোর তৈরি হয়, আসেক্সুয়াল স্পোর তৈরি হয়, বিভিন্ন ধরনের স্পোর তৈরি হয়। এক্ষেত্রে আসেক্সুয়াল স্পোরের মাধ্যমেও ফাঙ্গাস কি করছে, বংশ বিস্তার করছে। মানে কি হয়, ফাঙ্গাসের দেহ দেখবে এরকম, ফাঙ্গাসের দেহে এরকম একটা থলির মতো স্ট্রাকচার থাকে। এই যে একটা থলির মতো স্ট্রাকচার বা এই যে একটা স্যাক লাইক স্ট্রাকচার বা এটাকে আমরা ক্যাপসুল বলতে পারি, এরকম ক্যাপসুলের মতো যে স্ট্রাকচার, এটার নাম কি, এটাকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। এটাকে আমরা বলি হচ্ছে কি না RAN স্পোরাঞ্জিয়াম। এটাকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম, মানে কিছুই না, এটা হচ্ছে একটা থলি, একটা থলির মতো একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এবং এর মধ্যেই হচ্ছে রেণুগুলো সঞ্চিত থাকে। যখন ফাঙ্গাস দেখে যে তার মানে ফেভারেবল কন্ডিশন, মানে তার স্পোরটাকে বের করার জন্য বা রিপ্রোডাকশনের জন্য প্রয়োজনীয় টেম্পারেচার, ওয়াটার, হিউমিড কন্ডিশন যখন সব ঠিক আছে, মানে প্রয়োজনীয় আবহাওয়া যখন ঠিক আছে, তখন সে কি করে, এই যে স্পোরাঞ্জিয়াম বা স্যাটেলাইট যে থলিটাকে ফাটিয়ে দেয়। দিয়ে কি হবে, এর ভেতর থেকে যে রেণুগুলো আছে সেগুলো স্পোর্স গুলো বাইরে বেরিয়ে পড়বে এবং সেই স্পোরের মাধ্যমে এবার এই রিপ্রোডাকশন করতে সক্ষম হবে। তাহলে এটা হচ্ছে ফাঙ্গাসের একটা মানে রিপ্রোডাকশনের ধরন। ফাঙ্গাসের অনেক রকমের রিপ্রোডাকশন এর ধরন আছে, মানে ফাঙ্গাস অনেক রকম ভাবে রিপ্রোডাকশন করতে পারে। এইটা হচ্ছে আসেক্সুয়াল স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন করা, এটা হচ্ছে একটা টাইপ। আচ্ছা, এবার চলো 2 নম্বরে।
2 নম্বর আমরা আরেকটা ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি দেখবো, বার্ডিং বা যেটাকে তোমরা বাংলায় বলছো কোরকোদ্গম, বার্ডিং বা কোরকোদ্গম। এটার এক্সাম্পল মানে এটা কার ক্ষেত্রে দেখা যায়, এটা মেইনলি দেখা যাচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে দেখা যায়, আর ইস্টের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, ইস্ট বা হাইড্রার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। এখানে জিনিসটা কি হচ্ছে না, ধরো একটা এরকম মানে একটা স্ট্রাকচার, মানে হাইড্রা বা ইস্ট যেটা প্যারেন্ট, ধরো এটা হচ্ছে একটা প্যারেন্ট ধরো। এবার এই প্যারেন্ট থেকে কি হবে, একটা এরকম ছোট্ট মতো একটা বার্ড তৈরি হবে, মানে একটা আউটগ্রোথ বা একটা মানে বাইরের দিকে একটা ছোট্ট স্ট্রাকচার তৈরি হবে, এটাকেই আমরা বলছি বার্ড। ঠিক আছে, এটাকেই বলছি বার্ড। এবার এই বার্ডটা কি হবে, এই প্যারেন্টের দেহ থেকে এটা আলাদা হয়ে যাবে, এটা প্যারেন্টের দেহ থেকে খসে পড়ে যাবে, এবং এই বার্ডটা কি করবে, আবার খসে পড়ে যাওয়ার পরে ঠিক এরকম প্যারেন্টের মতোই আরেকটা সন্তান উৎপাদন করতে পারবে। এই রকম যে প্রসেসটা, এইভাবে যে রিপ্রোডাকশনটা, সেটাকে আমরা বলছি কি না বার্ডিং, বা যেটাকে বাংলায় বলছি কোরকোদ্গম। আচ্ছা, এটা হলো। এবার আরেকটা দেখো, সেটা হচ্ছে কি ট্রু রিজেনারেশন, বা আমরা এটাকে বাংলায় কি বলতে পারি, প্রকৃত পুনরুৎপাদন। এটাও এক ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ। এটা কার ক্ষেত্রে দেখা যায়, এটা তোমরা এক্সাম্পল হিসেবে বলতে পারো, এটা দেখা যাচ্ছে হচ্ছে এক্সাম্পল প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়। প্ল্যানেরিয়াটা কি, প্ল্যানেরিয়াটা হচ্ছে এক ধরনের চ্যাপ্টা কৃমি। এটাকে আমরা একে প্ল্যাটিহেলমিনথিসও বলি। প্ল্যানেরিয়া এটাকে আমরা কি বলি না প্ল্যাটিহেলমিনথিসও বলি আমরা, এবং একে বাংলাতে আমরা কি বলছি, চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি বলছি। ঠিক আছে, মানে কেন না, এদের বডিটা চ্যাপ্টা টাইপের হয়, প্লেটের মতো এদের বডিটা হয়, ওই জন্য প্লেট লাইক যেহেতু হয়, ওই জন্য প্ল্যাটি। ঠিক আছে, প্ল্যাটিহেলমিনথিস। এই প্ল্যানেরিয়া বা প্ল্যাটিহেলমিনথিস এদেরকে দেখতে মোটামুটি দেখো কিরকম হয়, এরকম একটা অনেকটা স্ট্রাকচার হয় এদের। ঠিক আছে, এরকম একটা দেখতে হয় এদেরকে, প্লেটের মতো চ্যাপ্টা। তাই এদের ক্ষেত্রে ট্রু রিজেনারেশন দেখা যায়। এখানে বিষয়টা কি হয়, এই প্ল্যাটিহেলমিনথিস বা প্ল্যানেরিয়াকে যদি আমি কাটি, মানে ধরো আমি একে ধরো এরকম দুটো খণ্ডকে আলাদা আলাদা বিভাজন করে দিলাম, তার ফলে কি হলো, ধরো এরকম একটা এর উপরের পার্টটা এলো, এইরকম একটা পার্ট এলো, এরকম একটা পার্ট এলো, মানে এরকম তিনটা আলাদা আলাদা পার্টে ধরো আমি একে কেটে ফেললাম, তাহলে এই পার্টটা এবং এই পার্টটা, এই তিনটে পার্টই সম্পূর্ণ আবার একটা মানে প্ল্যানেরিয়া বানানোর এরা ক্ষমতা রাখে। মানে এই ছোট পার্ট থেকে একটা টোটাল প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, মানে ধরো এইটা থেকে এরকম ভাবে আবার একটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, এই পার্টটা থেকেও আবার হচ্ছে এরকম ভাবে একটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, আবার এই পার্টটা থেকেও হচ্ছে তোমার এরকম ভাবে একটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। মানে হচ্ছে প্রতিটা পার্টই তোমার আরেকটা সম্পূর্ণ প্ল্যানেরিয়া বানানোর ক্ষমতা রাখে। বোঝাতে পারলাম, এটাকেই বলছি আমরা ট্রু রিজেনারেশন, মানে পুনরুৎপাদন, আবার উৎপাদন করে ফেলতে পারছে, মানে প্রতিটা খণ্ডক থেকে এক একটা সম্পূর্ণ জীব তৈরি হয়ে যেতে পারছে। এই ধরনের রিপ্রোডাকশনকে আমরা বলছি ট্রু রিজেনারেশন। আচ্ছা, এরপরে আরেকটা দেখো রয়েছে কি ফ্র্যাগমেন্টেশন, বা কি বলতে পারছি আমরা এটা খণ্ডীভবন। আচ্ছা, এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, দেখো ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবনের এক্সাম্পল হিসাবে তুমি মাথায় রাখতে পারো, এটা দেখা যায় হচ্ছে ফাঙ্গাসে। এটাও ফাঙ্গাসে দেখা যায়, বললাম না ফাঙ্গাস অনেক রকম ভাবে রিপ্রোডাকশন করতে পারে, তো ফাঙ্গাস ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে রিপ্রোডাকশন করতে পারে, কিন্তু ফাঙ্গাসে দেখা যায়। বা ধরো ফিলামেন্টাস, মানে যাদের ফিলামেন্ট থাকে এরকম স্ট্রাকচার, ফিলামেন্টাস অ্যালগিতে এটা দেখা যেতে পারে। অথবা কোথায় দেখা যেতে পারে, এটা দেখা যেতে পারে তোমার প্রোটোনিমা অফ মস। আচ্ছা, এবার এখানে তোমাদের মনে হবে এই জিনিসটা কি, প্রোটোনিমা অফ মসটা কি। প্রোটোনিমা অফ মস মানে হচ্ছে ব্রায়োফাইট, তোমরা আরো প্ল্যান্ট কিংডমে পরবর্তীতে আরো ডিটেলে পড়বে। এটা উদ্ভিদের এক ধরনের টাইপ, একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এটাকে মসকে আমরা ব্রায়োফাইট বলি, মানে মস ব্রায়োফাইটের মধ্যে পড়ে। সেই প্রোটোনিমা মানে এই মসের প্রোটোনিমা হচ্ছে একটা স্ট্রাকচার বা একটা স্টেজ বলতে পারো, মসের একটা স্টেজ। ঠিক আছে, ওর লাইফ সাইকেলে একটা স্টেজ, সেটা হচ্ছে তাহলে মস বা ব্রায়োফাইটের লাইফ সাইকেলের একটা স্টেজ হচ্ছে প্রোটোনিমা, সেখানে এই ফ্র্যাগমেন্টেশন দেখা যায়।
ফ্র্যাগমেন্টেশন মানে কি, দেখো বাংলা নামটা রয়েছে খণ্ডীভবন, মানে এটাও অনেকটা একই টাইপের, মানে খণ্ডকে ভেঙে দিতে পারে। মানে ধরো এই ফিলামেন্টাস যে স্ট্রাকচার, মানে ফাঙ্গাসের মধ্যে অনেক ফিলামেন্ট থাকে কিন্তু, ঠিক আছে, ফাঙ্গাসের মধ্যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টাস অ্যালগির মধ্যেও ফিলামেন্ট রয়েছে, এবং এই প্রোটোনিমা অফ মস এখানেও কিন্তু প্রোটোনিমা অফ মস এখানেও কিন্তু এটা ফিলামেন্টাস স্ট্রাকচার, ঠিক আছে, এটা কিন্তু একটা ফিলামেন্টাস স্ট্রাকচার, মানে ফিলামেন্ট থাকছে, ফিলামেন্টাস স্ট্রাকচার। এই প্রোটোনিমা অফ মসটা কিন্তু একটা ফিলামেন্টাস স্ট্রাকচার, এবং এই ফিলামেন্ট গুলো কি হতে পারে, এগুলোকে যদি আমরা এরকম ভেঙে দিই, মানে ফ্র্যাগমেন্টে বা টুকরো খণ্ডকে খণ্ডকে যদি আমরা ভেঙে দিই, সেই খণ্ডক, প্রতিটা খণ্ডক থেকে কিন্তু আবার আরেকটি তোমার অপত্য জীব সৃষ্টি হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে বলছি খণ্ডীভবন, মানে প্রতিটা খণ্ডক থেকে আবার একটা সন্তান উৎপাদিত হতে পারে বা আবার একটা জীব তৈরি হতে পারে। তাহলে এই ধরনের যে রিপ্রোডাকশন সেটাকে আমরা বলছি ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, আরেক ধরনের রয়েছে দেখো বাইনারি ফিশন। বাইনারি ফিশন বা বাংলায় কি লেখা রয়েছে দেখো, দ্বিবিভাজন, দ্বিভাজন বা দ্বিবিভাজন। বাইনারি, দেখো এই যে বাই কথাটা আগের দিনে আমি তোমাদের বলেছি, বাই কথাটার মানে হচ্ছে টু, বাই কথাটার মানে হচ্ছে টু, মানে দুবার ফিশন, ফিশন মানে ভাঙন বা বিভাজন, তার মানে কি দুটো ভাগে ভেঙে যাবে, মানে একটা প্যারেন্ট সেল সেটা দুটো সেলে ভেঙে যাবে, মানে একই মোটামুটি শেপটা একই হয় বা একই সাইজের, মানে ধরো একটা প্যারেন্ট সেল থেকে, মানে একটা ধরো প্যারেন্ট সেল থেকে এরকম দুটো সেল তৈরি হয়ে যাচ্ছে, এই যে জিনিসটা, মানে মোটামুটি দুটো একই একই কিন্তু তোমার মানে সাইজটা অলমোস্ট একই হয়, মানে খুব একটা আলাদা হয় না, অলমোস্ট সাইজ, মানে ধরো প্যারেন্ট সেলটা এরকম থাকলে অপত্য দুটো মোটামুটি সেম সাইজের তৈরি হবে। এই যে ঘটনাটা, মানে বাইনারি মানে টু, মানে দুটো ফিশন মানে বিভাজন, মানে একটা ভেঙে দুটো তৈরি হচ্ছে, এটাই হচ্ছে বাইনারি ফিশন। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটার এক্সাম্পল হিসাবে তোমরা মাথায় রাখতে পারো, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় এবং এটা অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়, ব্যাকটেরিয়া এবং অ্যামিবার ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এগুলো তোমরা পরবর্তী চ্যাপ্টারে আরো ডিটেলসে পড়বে। তাহলে মোটামুটি রিপ্রোডাকশন বিষয়টা বোঝা গেল। আচ্ছা, এবার ধরো আমরা চলে আসি এই যে আমাদের এই প্রশ্নটা, রিপ্রোডাকশন ইজ আ ডিফাইনিং ফিচার, রিপ্রোডাকশন ইজ আ ডিফাইনিং ফিচার অর নট, যেটা আমি আগের চ্যাপ্টারে তোমাদের আগের ভিডিওতে তোমাদের ডিটেল আমি বুঝিয়েছি যে ডিফাইনিং ফিচার আমরা কাকে বলি, কাকে বলি না, ডিফাইনিং ফিচার আমরা সেই ফিচারগুলোকেই বলবো বা সেই বৈশিষ্ট্যগুলোকেই বলবো যেটা সমস্ত লিভিং অর্গানিজমে থাকবে, সমস্ত লিভিং অর্গানিজম, মানে এমন কোনো লিভিং অর্গানিজম হবে না যেখানে থাকবে না, সমস্ত লিভিং অর্গানিজমে থাকবে এবং কোনো নন লিভিং অর্গানিজমে থাকবে না, তাহলে সেই ফিচারগুলোকে আমরা কি বলবো, ডিফাইনিং ফিচার। আচ্ছা, এবার তোমরা একটু ভাবো তো, রিপ্রোডাকশন সমস্ত লিভিং অর্গানিজমে কি আমরা রিপ্রোডাকশন দেখতে পাই, একটু ভাবো, আমরা কিন্তু সমস্ত লিভিং অর্গানিজমের রিপ্রোডাকশন দেখতে পাই না। যেমন ধরো তোমাদের কয়েকটা উদাহরণ দিই, তোমরা মৌমাছির, কর্মী মৌমাছির নাম শুনেছ, কর্মী মৌমাছি বা ওয়ার্কার হানিবি যারা, এরা কিন্তু স্টেরাইল হয়, ওয়ার্কার হানিবি কিন্তু ফিমেল হয়, ফিমেল হানিবি এরা কিন্তু এরা কিন্তু রিপ্রোডাকশন করতে পারে না, একমাত্র যে রানী মৌমাছি থাকে, রানী মৌমাছি কিন্তু রিপ্রোডাকশন করতে পারে, আর হচ্ছে তোমার যারা ড্রোন বা পুরুষ মৌমাছি থাকে তারও রিপ্রোডাকশন করতে পারে, কিন্তু ওয়ার্কার যারা হানিবি এরা ফিমেল, কিন্তু ফিমেল হওয়া সত্ত্বেও এরা কিন্তু রিপ্রোডাকশন করতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কার কার ক্ষেত্রে, আমরা কিছু এরকম কিছু লিভিং অর্গানিজম আছে যারা লিভিং হওয়া সত্ত্বেও তারা রিপ্রোডাকশন করতে পারে না, তার মধ্যে একটা আমি তোমাকে কি বললাম, ওয়ার্কার হানিবি। তাহলে আমরা এখানে একটা লিখলাম, এই জায়গাটা লিখি, ধরো একটা লিখলাম কি, ওয়ার্কার হানিবি, তাহলে ওয়ার্কার হানিবি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। এরকম আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পল তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে মিউল। মিউল মানে কি, মিউল বা খচ্চর, তোমরা নাম শুনেছো হয়তো, বাংলা আমরা খচ্চর বলি, ইংলিশে এটাকে আমরা মিউল বলি। মিউলটা কি, মিউলটা হচ্ছে একটা হাইব্রিড, মিউলটা কি একটা হাইব্রিড বা হাইব্রিডাইজেশনের ফলে সৃষ্টি হয়, কিসের কিসের থেকে মিউল সৃষ্টি হয়, মিউল সৃষ্টি হয় কিন্তু এর যে মানে মেল প্যারেন্ট হয় বা বাবা যেটা মেল প্যারেন্ট, এর মেল প্যারেন্ট, এর মেল প্যারেন্ট কে হবে, এর মেল প্যারেন্ট হচ্ছে গিয়ে তোমার গাধা বা ডঙ্কি, মেল প্যারেন্ট হচ্ছে ডঙ্কি, আর ফিমেল প্যারেন্ট কি হবে, মানে এর মা কে হবে, এর ফিমেল প্যারেন্ট হবে, এর ফিমেল প্যারেন্ট হবে হর্স, ঘোড়া হবে, ঠিক আছে, হর্স হবে, তাহলে এর ফিমেল প্যারেন্ট কি হবে, হর্স। তাহলে এই গাধা এবং ঘোড়ার থেকে তৈরি হচ্ছে এই মিউল বা খচ্চর।
কিন্তু মিউল কিন্তু স্টেরাইল হয়, মিউল থেকে কিন্তু আবার মিউল তৈরি হয় না, মানে মিউল রিপ্রোডাকশনে সক্ষম নয়, মিউল আরেকটি মিউল তৈরি করতে পারে না। তো আমাদের যদি আবার মিউল তৈরি করতে প্রয়োজন হয়, আমাকে কিন্তু এই ডঙ্কি এবং হর্সের মেটিং করাতে হবে, তাহলেই কিন্তু মিউল তৈরি হবে, মিউল থেকে কিন্তু মিউল তৈরি হয় না। ঠিক আছে, তার মানে কি এট লিভিং, তো মিউল তো লিভিং, কিন্তু এ কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না। সিমিলারলি ওয়ার্কার হানি বিও তো লিভিং, কিন্তু এ কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না। এরকম আরেকটা তোমরা জানো, যেগুলো মানে কিছু হিউম্যান কাপলদের মধ্যে অনেকে দেখবে ইনফার্টাইল হয়, তাদের কোনো প্রবলেমের জন্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে তারা কি হয়, সন্তান উৎপাদনে অক্ষম হয়। তাহলে এটাকেও আমরা আরেকটা বলতে পারি যে তারাও লিভিং, কিন্তু তারা কিন্তু রিপ্রোডাকশনে সক্ষম নয়। তাহলে কি লিখতে পারি আমরা, ইনফার্টাইল হিউম্যান কাপল, ইনফার্টাইল হিউম্যান কাপল, তাহলে এরাও কিন্তু রিপ্রোডাকশনে সক্ষম নয়। তাহলে একটা জিনিস দেখো, এই যে তোমাদের আমি এই যে তিনটে যে এক্সাম্পল দিলাম, এই তিনটে এক্সাম্পল এরা প্রত্যেকে লিভিং, কিন্তু এরা কিন্তু রিপ্রোডাকশন করতে পারছে না। তাহলে আমাদের ডিফাইনিং ফিচারের আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে সমস্ত এমন ফিচার বা এমন বৈশিষ্ট্য যেটা সমস্ত লিভিং অর্গানিজমে প্রেজেন্ট থাকবে এবং কোনো নন লিভিং অর্গানিজমে প্রেজেন্ট থাকবে না। তাহলে দেখো একটা জিনিস, সমস্ত লিভিং অর্গানিজমে প্রেজেন্ট থাকছে কিন্তু নন লিভিং এ থাকছে না, এটা তো সঠিক। দেখো রিপ্রোডাকশন কোন নন লিভিং আমরা দেখতে পাই না, একদম ঠিক এটা আমাদের। তাহলে ডিফাইনিং ফিচারের এই পোর্শনটা আমাদের মিলে গেল যে আমরা কোনো নন লিভিং এ দেখতে পাই না। কিন্তু ডিফাইনিং ফিচারের আরেকটা যে পার্ট রয়েছে, যে সমস্ত লিভিং অর্গানিজমে আমাদের সেই ফিচারটা থাকতে হবে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। যে এই যে তিনটে, এরা লিভিং হওয়া সত্ত্বেও এরা কিন্তু রিপ্রোডাকশন শো করছে না বা এই ফিচারটা দেখাচ্ছে না, তাহলে কি আমরা রিপ্রোডাকশনকে ডিফাইনিং ফিচার বলতে পারি? বলতে পারি না। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে যে রিপ্রোডাকশন কি তাহলে একটা তোমার ডিফাইনিং ফিচার হলো? তা আমরা অ্যান্সার দেব নো, নো। রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন is not, কি লিখবো, is not a defining feature of living organism। ঠিক আছে, তাহলে লিভিং অর্গানিজমের ডিফাইনিং ফিচার এটা নয়। তাহলে এইটা খুব ভালো করে মাথায় রাখবে, কি is not a defining feature of living organism। ঠিক আছে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি। রিপ্রোডাকশন তোমাদের এইটুকুই মাথায় রাখলেই তোমাদের চলবে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের ইম্পর্টেন্ট যে মতামত তোমরা মানে আরো অন্য কোনো চ্যাপ্টারের বা অন্য কোনো টপিকের উপর ভিডিও চাইছো কিনা, এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই পরবর্তী পোর্শন যেটা মেটাবলিজম, আমরা পরের ক্লাসে ডিটেলে এরকম ভাবেই আলোচনা করব। তো আশা করি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।